পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে কোচবিহার। এই মুহূর্তে রয়েছে বিধানসভার বাইরে, যেখানেই হচ্ছে বিধায়করা আসেন নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিরা। মানুষের অধিকারের প্রশ্নে তারা এখানে সরব হন, তারা এখানে বিভিন্ন প্রশ্ন তোলেন, শাসক বিরোধী সবাই আসেন, যারা জিতে আসেন জনগণের ভোটে। কিন্তু বারবার করে কোচবিহারকে নিয়ে যখন আলোচনা করছি, নিশ্চয়ই তার সুনির্দিষ্ট কারণ রয়েছে, সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে। কোচবিহার যেহেতু কোচ রাজার গড়, তোরসা নদীর পারে, আগের দিনও বলেছি, এবারে কিন্তু শাসকের কপালে ভাঁজ আছে নিশ্চিত, তা নিয়ে কোনো সন্দেহান নেই, কোনো সন্দেহ নেই। কোচবিহারে যে 9টি আসন, তার মধ্যে যদি আপনি প্রথম দিনহাটাকে ধরেন, সেটা বাই ইলেকশনে উদয়ন গুহ জিতেছিলেন। উদয়ন গুহ কমল গুহর ছেলে, তিনি এখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি প্রায় বিতর্কে জড়ান, দল মাঝে মধ্যে বিপাকে পড়ে। তাই কোচবিহারের দিনহাটা এবারে নির্বাচন শাসকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাম্প্রতিক মন্তব্য বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত করেছে কোচবিহারের মাটিকে। তাই উদয়ন গুহর এক তো বয়স এবং হচ্ছে তার এই মন্তব্য সামগ্রিকভাবে তার কপালের টিকিট না জুটতেও পারে, অত সূত্রে সেভাবেই সংবাদ। ফলে দিনহাটা এবার শাসকের কপালে ভাঁজ এবং কাটা আছে। তাই বিধানসভাতে উদয়ন গুহ আসতে পারবেন না, এটা যদি ধরেই নেওয়া যায়, তাহলে আসবে কে? কারণ ওখানে বিজেপি যেভাবে ক্রমশ থাবা বসিয়েছে 2019-এর লোকসভার পর, 2024-এর লোকসভা ভোটে এবং সাম্প্রতিককালের ঘটনার পরিপ্রেক্ষিতে, সেইগুলো কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ হবে দিনহাটাতে। তাই উদয়ন গুহকে নিয়ে অবশ্যই চাপ রয়েছে, দলের মধ্যেই চাপ রয়েছে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দলের ব্যাটন ধরেছেন, তিনি ঠিক করবেন, শেষ কথা বলবেন। তাই এবারে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মুখ তারা রাখতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক। কিন্তু সাংগঠনিকভাবে যে পরিস্থিতি ওখানে আছে, প্রাক্তন সভাপতির সঙ্গে বর্তমান সভাপতির লড়াই আছে, অন্তর্কলহ আছে। এ বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, মানে হাম কিসিতে কম নেই, এর একটা ব্যাপার আছে। কিন্তু এটা বুঝতে পারছে না যে কোচবিহারে যে রাজবংশী বিরাট অংশের ভোট, যেটা এবার কিন্তু কেটে যেতে পারে এই শাসকের অন্তর্কলহের কারণে। নাম্বার 2 হচ্ছে যে কোচবিহারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রশ্নে বারবার করে বিধানসভায় কতটা সরব হয়েছে শাসক দল, তারও প্রশ্ন আছে। তাই কোচ রাজার গড়ে এবার কিন্তু ফ্যাক্টর, কারণ মদন মোহন মন্দির এবং যেহেতু কুলদেবতা, তাই মদন মোহন এবার কিন্তু শাসকের দিকে মুখ ঘুরিয়ে নিতে পারে। অন্তত অনেকে যারা আধ্যাত্মিক ভাবনায়, যারা আধ্যাত্মিকভাবে মদন মোহনকে যারা শ্রদ্ধা করেন, তাদের মধ্যেই যারা রাজনৈতিক বিশ্লেষক, তারাই বলছেন যে মদন মোহন এবার হয়তো বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে শাসক দল। যদিও এটা তর্কের বিষয়, কিন্তু শাসকের কপালে ভাঁজ আছে। আসুন মেখলিগঞ্জ, যেখান থেকে পরেশ অধিকারী জিতে এসছেন। পরেশ অধিকারী বামফ্রন্টের জমানায় তিনি খাদ্যমন্ত্রী ছিলেন, দীর্ঘদিন ছিলেন। তারপর 19 সালে তাকে লোকসভাতে, যেহেতু তার বিজেপি থেকে চলে যাওয়ার সম্ভাবনা ছিল বলে, তাকে দল যেন তেন প্রকারে দাঁড় করাবে তৃণমূল কংগ্রেসের টিকিটে, এবং তিনি দাঁড়ান, হেরে যান নিশীথ প্রামাণিকের কাছে। এবং হচ্ছে যে তারপরে 21-এর বিধানসভা নির্বাচনে মেখলিগঞ্জ থেকে তাকে টিকিট দেয়। চাকরি এবং শিক্ষা দুর্নীতির প্রশ্নে তার নাম জড়িয়েছে, কলঙ্কিত হয়েছে, এবং তার মেয়ে ববিতা অধিকারী চাকরি নিয়েও কিন্তু গোলমাল, যা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি খারিজ করে দিয়েছিলেন। তবে ববিতা অধিকারী চাকরি কাজে বিতর্ক হয়েছে। দল এই মুহূর্তে তাকে নিয়ে ভাবনা চিন্তা খুব একটা বেশি করছেন না, এবং তিনি দলের সুনজরে নেই। মূলত সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু দলের ব্যাটন ধরেছেন, এটা মনে করছেন যে এবারে পরেশ অধিকারী টিকিট নাও পেতে পারে। আচ্ছা, এখানে একটা ব্যাখ্যা আছে, যদি পরেশ অধিকারী মেখলিগঞ্জ থেকে টিকিট না পান, তাহলে কিন্তু ওই জায়গাটা কিন্তু হারবে, এবং ওখানে বিজেপি কিন্তু কাটা ক্রমশ বৃদ্ধি করছে। আর আর না যদি টিকিট পায়, সূত্রের খবর, তাহলে পরেশ অধিকারী কিন্তু হারিয়ে দেবে। এটা সূত্রের খবর, আমার সূত্র মিললেও মিলতে পারে, আর যদি মনে না মিলবে না, সময় বলে দেবো। এবার আসুন যে ভোট কাটাকাটির অঙ্কে সিতাই বিধানসভাতে জগদীশ বসুনিয়ার সহধর্মিণী তিনি বিধায়িকা, যেখানে 14,500 ভোটে তিনি জিতেছিলেন 21-এর নির্বাচন। অথচ এবারে যে এসআইআর পরিস্থিতিতে 18,000 ভোট বাদ গেছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। একটা বিধানসভায় যদি 18,000 ভোট বাদ যায়, তাহলে ধরে নিতে হবে শাসক অত্যন্ত চাপে, এবং খুব এই মুহূর্তে একটা ক্রমাগত একটা কিন্তু হ্রাস শাসকের পক্ষে যাচ্ছে না। ফলে সিতাই অর্থাৎ কোচবিহার যদি 24-এর লোকসভা নির্বাচনে শাসককে ঝুলি ভরে দিলেও, কিন্তু এবারে সিতাইয়ের বিধানসভা নির্বাচনে কিন্তু পরাজয় নিশ্চিত হতে পারে। এটা কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিক যারা বিশ্লেষক
যারা কোচবিহারের মানুষ, যারা কোচবিহারের রাজনীতিবিদ বা চেতনায় সম্পূর্ণ তারাই বলছেন। কারণ 18,000 ভোট বাদ যাওয়া মানে এটা বিরাট অঙ্কের ভোটে বাদ যাওয়া। এবার আসুন শীতলকুচি এবং মাথাভাঙা। শীতলকুচির পরিস্থিতি উদ্বেগজনক, একই কথাই বলছি। যেখানে আপনার দেখুন প্রায় দিনহাটাতে 30% মাইনরিটি রয়েছে। যে শুরুতে বলছিলাম যে ওখানে প্রায় যদি আপনি আসেন মেঘলিগঞ্জ এবং শীতলকুচির দিকে, মাথাভাঙার দিকে প্রায় 20,000 ভোট প্রায় বাদ গেছে SIR এর এই পরিস্থিতিতে বাদ গেছে। ফলে 20,000 ভোট বাদ যাওয়া মানে ধরে নিতে হবে খুব চাপের বিষয়। আর হচ্ছে যে মাইনরিটি যেহেতু ভোট 30% দিনাটাতে, এই মাইনরিটি ভোটটা এবার কিভাবে ডিভাইড হবে। বামপন্থীরাও বলছে আমরা আছি, কারণ বাংলা বাজার যাত্রা তারা তুফানগঞ্জ থেকে শুরু করেছে, ফলে সেক্ষেত্রে সমস্যা আছে। আরেকটা প্রশ্ন উকি দিচ্ছে বারবার করে, এবারে নাটাবাড়ি থেকে যদি আগের রবীন্দ্রনাথ ঘোষ, যিনি এখন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন, যদি তাকে দল টিকিট দেয়, শিখে ছিললেও ছিটতে পারে, তার কারিশমায় জিততে পারে। কারণ তিনি এক সময় দীর্ঘদিন সভাপতি ছিলেন, দীর্ঘদিন দলের সঙ্গে রয়েছেন, তিনি পালস বোঝেন, নাটাবাড়ি থেকে তিনি বিলং করেন। তাই তাকে যদি টিকিট দেয়, নিশ্চিত হতে পারে জয়ের ক্ষেত্রে। এটা পাটিগণিতের হিসেব, সে কথাই বলছে। সেক্ষেত্রে বিজেপি কি হবে? মিহির গোস্বামী হয়তো শিফট হতে পারে অন্য কোথাও, বিজেপি তাকে অন্য জায়গাতে শিফট দিতে পারে। এটা সূত্রের বিভিন্নভাবে মহল থেকে উঠে আসছে। তাই রবীন্দ্রনাথ ঘোষ যদি টিকিট পায় তাহলে ভালো। আর তাকে যদি শহরে ঠেলবার চেষ্টা হয়, কোচবিহার দক্ষিণ বা কোচবিহার শহরের মধ্যে, কোনোভাবেই কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ জিততে পারবেন না। এখানেও জিতবেন কিনা সন্দেহ আছে, কিন্তু তার একটা ইমেজ, তার ভোট করার যে কারিশমা এবং ভোট করার যে প্রবণতা, ভোট মানুষের সঙ্গে বিভিন্ন সময় তিনিও বিতর্কে জড়িয়েছেন, বহু তর্ক বিতর্ক দল সম্পর্কে করেছেন বিভিন্ন সময়। তবে দলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তিনি কোনোদিন কোনো কটু কথা তিনি বলেননি। এটা একটা বড় বিষয়, দল সম্পর্কে লয়াল থাকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেনে নেওয়া। এটা রবীন্দ্রনাথ ঘোষের মতো একটা অবশ্যই রাজনীতিতে হিমশৈল বলতে পারেন। কুচবিহারের যে তৃণমূল কংগ্রেস শাসক দলের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঘোষ অবশ্যই ফ্যাক্টর। সেক্ষেত্রে তার কারিশমায় সেখানে এবার কিন্তু যদি যেতে, তাহলে হয়তো সংখ্যা 1 হতে পারে, 8+1 হতে পারে। বলছেন কি করে? হয়তো প্রশ্ন থাকতে পারে। কোচবিহারের মাটি, কোচবিহারের রাজনৈতিক সংস্কৃতি, কোচবিহারের ইতিহাস এবং রাজনৈতিক ইতিহাস, যা আমিও কিছু কিছু সময় পরিচিত এবং বিভিন্ন সময় যাওয়ার সুবাদে সে গন্ধ অনুভব করেছি বলে মনে হয়েছে। কোচবিহার দক্ষিণে হচ্ছে আপনার 10% হচ্ছে মুসলিম রয়েছে এবং হচ্ছে 80% ভোট, মানে 85% ভোট রয়েছে ওখানে। ফলে কোচবিহার দক্ষিণে চান্স কম। এবং যেহেতু বারবার বলছি যে লড়াই আছে ওখানে, সেই লড়াইয়ের বিপক্ষে অনেক মত তৈরি হয়েছে। এবং ওয়াক অফ নিয়ে যে মিছিল বেরিয়েছিল, সেই মিছিলটাও একটা এফেক্ট হয়েছিল এবং তার এফেক্ট হয়েছে। সেক্ষেত্রে হিন্দু ভোটটা একটা বৃহৎ অংশের ভোট কিন্তু এবার কিন্তু বিরোধীদের ঝুলিতে চলে যেতে পারে। তাহলে সেটাই পরিস্থিতি উদ্বেগজনক। 20,000 ভোটে বাদ যাওয়া। মেঘলিগঞ্জে পরেশ অধিকারী টিকিট পেলে ভালো, না পেলে তিনি হারিয়ে দিতে পারেন, সূত্রের খবর। এবার আপনি চলে আসুন হচ্ছে দিনহাটাতে, যেহেতু 30% মুসলিম, সংখ্যালঘু ভোট এবং ওয়াক আপের মিছিল। ওয়াক আপকে কেন্দ্র করে সরকারের যে মনোভাব ছিল, পরবর্তীকালে সরকার যখন সিদ্ধান্ত মেনে পোর্টালে যখন নাম তুলতে শুরু করে, এই সংখ্যালঘু 30% কিন্তু তারা কথা বলতে শুরু করেছে। আর উদয়ন গুহ দলে বিতর্ক আছে, বিব্রত হয় বিভিন্ন সময়, কখনো অভয়া হোক, বিভিন্ন ইস্যুতে তাকে মুখ খুলতেই হবে, মুখ খুলেওছে। তাই তার কপালে ভাঁজ আছে এবং তিনি টিকিট না পাওয়ার চান্সই বেশি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে ব্যাটনটা ধরেছেন, আমি এগুলো কিন্তু আগাম বলছি, মানে বিধানসভার সামনে দাঁড়িয়ে একদম চেষ্টা করছি অন্তত রাজ্য ঘোরার অভিজ্ঞতা থেকেই বলছি। চলে আসুন হচ্ছে তুফানগঞ্জ, মারুতির আভার আছে, কোনো চান্স নেই ওখানে তৃণমূল কংগ্রেসের। একসময় গড় ছিল, এখন আর নেই সেটা। ওখানে ফজলে করিম একসময় ছিলেন, বিধায়ক ছিলেন। ফলে তুফানগঞ্জের অবস্থাও ভালো না, পরিস্থিতি উদ্বেগজনক। কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ, এই হচ্ছে দুটো জায়গাতেও কিন্তু একই পরিস্থিতি। তাহলে হলো কেন এটা? এর পিছনে হওয়ার কারণ হচ্ছে শাসকের অন্তর্কল অন্দরই রয়েছে, যে ফাটলটা ধরেছে তোষা পারে। তাই মদনমোহন এবার কুলদেবতা শাসকের পক্ষে কি ভোট করাবেন?
যতই ওখানে মুখ্যমন্ত্রী তিনি সভা করুন না কেন, কাগজ ছিঁড়ে ফেলুন না কেন, দলের অন্তর্কলের কাটা এই সামগ্রিকভাবে 9টি বিধানসভাতে যেভাবে তোলপাড় করেছে তা কিন্তু অত্যন্ত সন্দিহান বিষয়। আর নাটাবাড়ি প্রশ্নে যদি পুরনো ক্যাপ্টেনকে মাঠে নামায় রবীন্দ্রনাথ ঘোষকে, খেলা ঘুরিয়ে দিতে পারে, কারণ খেলোয়াড় মানুষ কিন্তু পলিটিক্যালি খেলোয়াড়। তো এই হচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি। আলিপুরদুয়ারের পরিস্থিতি ভালো না। বানারহাটাতে বন্যা বিধ্বস্ত এলাকায় খগেন মুর্মু আক্রান্ত হয়েছেন, শঙ্কর ঘোষ আক্রান্ত হয়েছে। যেহেতু আলিপুরদুয়ারে সেটা মনোজ সিংহা জিতেছেন, আগের বার জন বার্লা ছিলেন, তিনি এখন তৃণমূল কংগ্রেসে আছেন। ফলে চা শ্রমিকদের যে কান্না গুমড়ে গুমড়ে এবং চা বাগান শ্রমিকদের যে চাহিদা, এবং প্রায় অধিকাংশ চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। আর বিভিন্ন আলো আধারে অস্পষ্ট সীমারেখা তৈরি হয়েছে কালচিনির পাড়ে, নদীর পাড়ে। তো মূর্তি নদীও আছে ওখানে। তাই আলিপুরদুয়ারের শাসকের কিন্তু কপালে ভাঁজ রয়েছে এবং শাসক কিন্তু খুব চাপে রয়েছে। দার্জিলিংও তাই। পাহাড়ে যখন উঠবেন, ভ্রমণ করতে ওপর থেকে টাইগার হিল দেখবেন, আর যখন রোদ ঝলমল করবে তখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু দার্জিলিংয়ের আসন, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, 3টে আসনে কোনোভাবেই খাতা না খোলার চান্স সব থেকে বেশি। মালদায় আসুন, এবার দেখছি যে গৌরবঙ্গ বলা হতো একসময়, রাজধানী হল তখন। খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচারণ রয়েছে, এবং মালদাতে একটা ব্যাপক অংশে বর্ডার রয়েছে। মালদাতে ব্যাপক অংশে অনুপ্রবেশের প্রশ্ন আছে। মালদায় গনি খান সাহেবের হচ্ছে যে ভূমি ছিলেন, তিনি এখন নেই, কিন্তু তার ছায়া এবং হচ্ছে তার স্পর্শতা এখনো অনুভব করেন ওখানকার মানুষ। সাম্প্রতিক দুলাল বাবু, যিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান, খুব দাপুটে নেতা ছিলেন। তাই 24শে লোকসভা কিন্তু একটি আসন জিতেছিল, সেটা হচ্ছে মালদা থেকে, মালদা দক্ষিণ থেকে তিনি কংগ্রেসের এমপি খাতা খুলতে পারে। তাহলে মালদায় যদি আসন 12টা ধরে নেওয়া যায়, তাহলে এমন হতে পারে যে বিজেপি 4টে পেতে পারে, চান্স সেভাবেই রয়েছে। আর 8টা হচ্ছে কংগ্রেস পেতে পারে। আচ্ছা, অবাক হচ্ছেন তো যে 8টা কংগ্রেস পাবে, তাহলে তৃণমূল কি হবে? তৃণমূল ভাড়ারে শূন্য হয়ে যাবে। কেন শূন্য হবে? কারণ হচ্ছে যে অন্তর্কল, প্রাণ নিয়ে বৈষম্য, অনুপ্রবেশের প্রশ্ন, এবং হচ্ছে যে দলের মধ্যে একে অপরকে যে তীরবিদ্ধ করা। যেমন ধরুন সমর মুখার্জি টিকিট পাবে না, রতুয়ার বয়স হয়ে গেছে। সাবিত্রী মিত্র চান্স অর্থে কম। মানিক চকে মাঝে উত্তপ্ত হন। এই সামগ্রিকভাবে যে পরিস্থিতি, এখানে কংগ্রেস যেহেতু পুরনো দুর্গ গড় রয়েছে, তাই কংগ্রেস কিন্তু খাতা খুললেও ব্যাপকভাবে খুলে দিতে পারে। আর না খুললে তখন আমার প্রেডিকশন মিলবে না। কিন্তু হাওয়া এখনো অনেক সময় রয়েছে, সে সময় এখনো অনেকটা ধরে চলবে ভাগীরথীর পারে। তাই যখন কুচবিহার দিয়ে শুরু করেছিলাম, তেমনি একইভাবে হচ্ছে যে আমি কেন কুচবিহারকে মেনশন করছি, যে ওয়াক আপ মিছিল যেভাবে বেরিয়েছিল, সেই মিছিলে তার একটা রিফ্লেকশন হয়েছে। এখানে কি তাহলে পলিটিক্যালি বাইনারি ঘুরে যেতে পারে? দেখুন, ভোট বাক্সের ইভিএম এর বোতাম টেপাটা নির্ভর করে কোনো দুর্নীতির বিরুদ্ধে নয়, মানুষের অধিকারের প্রশ্নে কথা হয়। আর যদি মানুষ গণতান্ত্রিকভাবে নির্বাচনে যদি অংশগ্রহণ করতে পারেন বা পার্টিসিপেশন করতে পারে, আমি বলছি যে 9-0 হতে পারে, যদি একমাত্র নাটাবাড়ি রবীন্দ্রনাথ ঘোষকে দিয়ে দেয় টিকিট দলনেত্রী। তাহলে লড়াইটা হলেও কিন্তু তিনি মার্জিন ভোট না হলেও কিন্তু কানের পাশ দিয়ে বেরোবেন, সম্মান কিছুটা থাকবে। আপাতত এটাই রইল। বিধানসভার বাইরে দাঁড়িয়ে অন্তত যখন বলছি যে এবারে অনেক বিধায়ক কোচবিহারে যারা এক্সিস্টিং, তারা টিকিট পাবেন না, তাদের পরিবর্তন হবে। এবং দার্জিলিংয়ের ক্ষেত্রেও কিছু নেই, শূন্য ওখানে। মালদাতে পরিবর্তনের চান্স, বিরাট চান্স আছে, অনেকের চান্স হতে পারে। যে সাবিত্রী মিত্র বলছি, সমর মুখার্জি বলছি, এরকম প্রচুর, সাবিনা ইয়াসমিন রয়েছে। জানি না দলনেত্রী কি করবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন। তাই মালদা যেহেতু গৌড়ের রাজধানী, ঐতিহাসিক জায়গা, সেখানে এই মুহূর্তে কংগ্রেস এবং জোট নিরিখে হাওয়া ঘুরলেও ভাগীরথী পারে ঘুরে যেতে পারে। তাই উত্তরবঙ্গে তোকে এবার শাসককে কিন্তু কড়া টক্কর দেবে কিন্তু বিজেপি। একদিকে দেবেছে যে জোট, বাম এবং কংগ্রেস। তাহলে বলবেন তৃণমূল কংগ্রেস কি করবে? এত উন্নয়ন, এত কিছু করেছে। উন্নয়ন করেছেন ঠিক, এই উন্নয়নের রিফ্লেকশনটা পৌঁছানোর দায়িত্ব ছিল দলের বিধায়কদের, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, জেলা সভাপতি, তারা নীরব থেকে গেছেন আর বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, কুচবিহারের মাটিকে উত্তপ্ত করেছেন। তাই এবার দেবতা ঠাকুর, মদনমোহন ঠাকুর, তাদের দিকে সদয় হবেন। আধ্যাত্মিক চেতনায় যারা সমৃদ্ধ, তারা বলছেন, আধ্যাত্মিক ভাবনা থেকেই বলছে তারা, যে এবার দেবতা মদনমোহন মুখ ঘুরিয়ে দিতে পারে। যদি হয় তাহলে বলতে হবে তৃণমূল কংগ্রেসকে নতুন করে রিকনস্ট্রাকশন করার ব্যাপার আছে।
কারণ মানুষ পরিবর্তন চায়, মানুষ নতুন নতুন মুখ চায়। একাধিকাল ধরে চলতে থাকা মুখ যা জনসমাজে বা জনমানবে বিভিন্ন সময় বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, যা করেছে এক এক সময় কোচবিহারের মাটিতে উদয়নবাবু করেছে, নাম করেই বলছি, আপনি আবার রাগ করবেন না আমার ওপর, আমি বলছি বলে। তাই প্রেডিকশন আর অ্যাজাম্পশন যখন বলছি, তেমনি রাজনীতি হচ্ছে একটা পাটিগণিত। এই তোরসাপাড়ের কোচবিহার, আর তিস্তা নদীর পারে হচ্ছে রে কালিম্পং, আর ভাগীরথী পারে হচ্ছে রে মালদা। এই সংমিশ্রণ যে জায়গাগুলো, উত্তর দিনাজপুর পরে একদিন হবে। তাই এবারে এসআইআর এর প্রশ্নে সংখ্যালঘুদের ভূমিকা, সংখ্যালঘুদের ভাবনা, হিন্দু ভোট, এই যে পোলারাইজেশন ব্যাপারটা যেটা বারবার করে উঠছে, অনেকে এই কথাগুলো বলছেন। এখন আমি কতটা আহ, বাস্তবের জমিতে দাঁড়িয়ে বলছি, অবশ্যই বাস্তবের জমিতে দাঁড়িয়ে বলছি, আমি কোনো ভাবনার কোনো স্বপ্ন দেখাচ্ছি না। আমি বলছি যে এবারে কোচবিহারের পরিস্থিতি উদ্বেগজনক। শাসককে এখন থেকে রিকনস্ট্রাকশন করতে হবে, মুখে লাগাম দিতে হবে, নাহলে কিন্তু এবার খালি হাতেই ফিরতে হবে কোচ রাজার গড় থেকে তৃণমূল কংগ্রেসকে। তার সঙ্গে দার্জিলিং, তার সঙ্গে মালদাতেও কিন্তু দলকে ভাবনা চিন্তা করতে হবে। সাম্প্রতিক যে ঘটনা, এগুলো যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করবেন, মতামত দেবেন, লাইক করবেন। বাকি দেখা হবে আরো। বিধানসভা যখন পারদ চড়বে তখন আরো নতুন নতুন তথ্য বিভিন্ন সময় কে কে পেতে পারেন, সম্ভাব্য কে হতে পারে টিকিট, কে পাবেন না, এগুলো সব বলবো। যেহেতু আমি সাংবাদিকতাটা রাস্তায় নেমে করি, বিধানসভার সামনে করি, বিধানসভা ভেতরে বহুবার সাংবাদিকতা এখনো করি, তাই একটা অ্যাজাম্পশন, একটা নলেজ থাকতেই পারে, ছোটখাটো নলেজ আছে। সেই জায়গা থেকে বলছি যে কোচবিহারের শাসককে নতুন করে ভাবতে হবে, এবং দল ভাবছিও তাই। বাকি সময় বলে দেবে, পরিস্থিতি বলবে। নমস্কার, আমি নয়ন রায়।